আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গতদিন আলোচনা করছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 58 ধারা পর্যন্ত। আজকে আমরা 59 ধারা থেকে শুরু করব। আজকে আমরা পিছনে রিভিশন দেই না, যে তোমাদের সময় অল্প, অলরেডি 5-7 মিনিট শেষ, তো আর পিছনে আর যাবার সুযোগ নেই। ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারা, সাধারণ নাগরিক যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন। সাধারণ নাগরিক যখন কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন, তখন তার সামনে 3টা অপরাধ সংগঠিত হইতে হবে। সেটা কি? প্রথমত হচ্ছে আমলযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ এবং সরকার কর্তৃক ঘোষিত অপরাধীকে গ্রেফতার করতে পারবেন। এটা কি জনসাধারণের কি আড়ালে নাকি সামনে? জনসাধারণের সামনে। সামনে, অর্থাৎ উপস্থিত। সেই যদি তার সামনে যদি এরকম কোনো অপরাধ হয়, সেই ক্ষেত্রে সে গ্রেফতার করতে পারবে। সেটার এক। দুইয়ে হচ্ছে এইরূপ ব্যক্তিকে পুলিশ অফিসার প্রয়োজনে পুনরায় 54 ধারায় গ্রেফতার করবেন। আর তিনে হচ্ছে আমলযোগ্য অপরাধ করছে বলে যদি বিশ্বাস হয়, পুলিশ অফিসার নাম ঠিকানা জানতে চাইলে সে যদি অস্বীকার করে বা মিথ্যা বলে, তাহলে তার বিরুদ্ধে 57 ধারার ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি অপরাধ করছে বলে বিশ্বাস না হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা, বিনা পরোয়ানায় গ্রেফতারকারী ব্যক্তিকে পুলিশ অফিসার দ্রুত এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নিয়ে যাবেন। বিনা পরোয়ানায় গ্রেফতারকারী ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতারকারী ব্যক্তিকে কার নিকট প্রেরণ করবেন? ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ক এবং খ কোনোটাই নয়। ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত নিকট। না, এখানে দুইটা শব্দ আছে। ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করবেন বা নিয়ে যাবেন। ঠিক আছে, এখানে দুইটা শব্দ মনে রাখতে হবে। ম্যাজিস্ট্রেটের নিকট কিন্তু প্রেরণ করা, ম্যাজিস্ট্রেটের নিকট কিন্তু হাজির করা না। ম্যাজিস্ট্রেটের নিকট হচ্ছে প্রেরণ করা, আর ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হাজির করা। সেটা কি 60 ধারা। এখানে দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, বিনা পরোয়ানায় গ্রেপ্তারকারী ব্যক্তিকে কার নিকট প্রেরণ করবেন? প্রেরণ করবেন ম্যাজিস্ট্রেটের নিকট, আর হাজির করবেন ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। ফৌজদারি কার্যবিধি আইনের 60 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা, বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি হেফাজতে রাখা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা, বিনা পরোয়ানায় গ্রেফতারকারী ব্যক্তিকে 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না। এই 24 ঘন্টা সময় কি জন্য পুলিশকে দেওয়া হয়েছে? এই 24 ঘন্টার সময় দেওয়া হচ্ছে পুলিশকে, যে ওই ব্যক্তির বিরুদ্ধে যে সে কি আসলে অপরাধী নাকি অপরাধী না, এই বিষয়টা অ্যানালাইজ করার জন্য। যদি অপরাধী তদন্ত হয় করার তাহলে জন্য। তারা পাঠাই দিব তদন্ত করার জন্য। তাহলে 24 অপরাধী ঘন্টা হলে সময় পাঠাইবো, দেওয়া আর হয়েছে। অপরাধী না হলে মুস্তাকে ছেড়ে দিব হ্যাঁ, 24 তদন্ত ঘন্টা করার সময় জন্য। দেওয়া হয়েছে তদন্ত করার জন্য। যদি সে অপরাধী হয়, তাহলে আদালতে প্রেরণ করবে, আর যদি সে অপরাধী না হয়, সেক্ষেত্রে তাকে কি করবে? ছেড়ে দিবে। 61 টা। এই 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে তাকে তদন্ত করার জন্য, যে সে কি প্রকৃতপক্ষে অপরাধী কিনা সেটার সত্যতা যাচাই করার জন্য। তবে 24 ঘন্টার বেশি হেফাজতে রাখা যাবে কখন? রিমান্ডের আদেশ হলে। যদি আদালত থেকে 167 ধারার হেফাজতের আদেশ হয়, সেই ক্ষেত্রে তাকে 24 ঘন্টার বেশি হেফাজতে রাখা যাবে। এখন এই 61 ধারার প্রেক্ষিতে যদি আপনাকে প্রশ্ন করে যে ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারা মোতাবেক সেন্টু নামক পুলিশ অফিসার একজন ব্যক্তিকে 25 ঘন্টা পর আদালতে প্রেরণ করলেন, সেই ক্ষেত্রে সেন্টু মিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? জি স্যার, প্রশ্নটা তো খুব কঠিন, কঠিন প্রশ্ন। কিন্তু 1 ঘন্টা 25 বেশি হয়ে গেছে গা এখানে। 25 ঘন্টা পর এখানে আদালতে স্যার, প্রেরণ করলেন, সেই ক্ষেত্রে সেন্টু বুঝছেন, মিয়ার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে? সেটা কইতে পারতেছি না স্যার। রিদওয়ান?
রাজ মাহবুব, রাজ মাহবুব কি প্রশ্নটা বুঝছেন? স্যার 166 729 857। কি জন্য? সে তো 24 ঘন্টার মধ্যে তার আদালতে প্রেরণ করার কথা, সে আইন অমান্য করছে। হুম, আইন অমান্য করছে 166, হ্যাঁ মানলাম। পরে 729। 729 ডিপার্টমেন্টাল প্রসিডিং। তার জি বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 342 ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে। দণ্ডবিধি আইনের 342-এ কি বলছে? 2 দিন পর্যন্ত অবৈধ আটক রাখা। হ্যাঁ, এই যে 24 ঘন্টা ফাঁড়ি দিলাইছে, এই জন্যই মনে হয় যে 2 দিনে পড়ে গেছে। সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা 342 ধারা। প্রশ্ন ক্লিয়ার? স্যার এখানে যদি সে স্যার যে এই সরকারি ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে একটু দেরি হয়েছে এরকম কোন লজিক্যালি দাঁড় করায় তাহলে কি স্যার অপরাধ হবে? ওইটার কোনো সুযোগ নাই, ওইটার কোনো সুযোগ নাই। আপনি বুঝতে যা পারছি স্যার। ইচ্ছা তা করেন, 24 ঘন্টার বেশি আপনাকে রাখতে পারবেন না। আচ্ছা স্যার। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 62 ধারা। বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তিকে জামিন দেওয়া হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিফ মেট্রোপলিটন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন। বিনা পরোয়ানায় গ্রেফতার সম্পর্কিত সংবাদ কে প্রদান করবেন? ডিউটি অফিসার, গ্রেফতারকারী অফিসার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সকলেই। বিনা পরোয়ানায় বুঝি। গ্রেফতার সম্পর্কিত রিপোর্ট কে প্রদান করবেন? অফিসার ইনচার্জ। অফিসার ইনচার্জ। কত দ্বারা? 63। 63 কেন? 62 যদি মাত্র বললাম, 62-তে আবার 63 কেন? 63 সেদের শর্ত। হ্যাঁ, বলেছে এটা স্যার। তো হচ্ছে সেটা দেওয়ার শর্ত। আর আমি বলছি বিনা পরোয়ানায় গ্রেফতার সম্পর্কিত রিপোর্ট কে প্রদান করবেন? গ্রেফতার সম্পর্কিত রিপোর্ট কে প্রদান করবেন? তো কে রিপোর্টটা দিবেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফৌজদারি কার্যবিধি আইনের 62 ধারা মোতাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা কার নিকট রিপোর্ট প্রদান করবেন? চিফ মেট্রোপলিটন, চিফ জুডিশিয়াল, জেলা ম্যাজিস্ট্রেট, সকলেই। সকলেই। সকলে। সবাই। ফৌজদারি কার্যবিধি আইনের 63 ধারা। গ্রেফতারকৃত ব্যক্তিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা 3টি বিষয় ছাড়া ছেড়ে দিতে পারবেন না। গ্রেফতারকৃত ব্যক্তিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা 3টি বিষয় ছাড়া ছেড়ে দিতে পারবেন না। 3টি বিষয় কি? গ্রেফতারকৃত ব্যক্তির মুচলেকা, জামিন বা ম্যাজিস্ট্রেটের আদেশ। গ্রেফতারকৃত ব্যক্তির মুচলেকা, জামিন বা ম্যাজিস্ট্রেটের আদেশ, এই 3টা ক্ষেত্রের মধ্যে যে কোনো একটা হইলে পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতারকৃত ব্যক্তিকে ছেড়ে দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 63 ধারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 64 ধারা। যখন কোনো নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার এখতিয়ার এলাকার ভিতরে অপরাধ হয় তাহলে তাকে গ্রেফতার করার আদেশ দিতে পারবেন। নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তার এলাকার ভিতরে, অর্থাৎ উনি যেই এলাকার দায়িত্বে আছে সেই এলাকার ভিতরে যদি অপরাধ করে তাহলে তিনি তাকে গ্রেফতার করার আদেশ দিতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 64 ধারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 65 ধারা। নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনার এখতিয়ারাধীন এলাকায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে বা করার জন্য নির্দেশ বা পরোয়ানা দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 65 ধারা। নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনার এখতিয়ারাধীন এলাকার কোনো ব্যক্তিকে, অর্থাৎ উনি কি করবেন সেটা পরোয়ানা না দিয়েও কি করতে পারেন? গ্রেফতারের আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের 65 ধারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 66 ধারা। আইনসঙ্গত হেফাজত বা পুলিশ হেফাজতে কোনো আসামি পলায়ন করলে
তার নিকট হইতে পলায়ন করছে সে তাকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে গ্রেফতার করতে পারবেন। আইনসঙ্গত হেফাজত হইতে পলায়নকারী ব্যক্তিকে অনুসরণ করবেন কে? আইনসঙ্গত হেফাজত হইতে গ্রেফতারকারী ব্যক্তিকে অনুসরণ করবেন কে? গ্রেফতারকারী কর্মকর্তা, মামলার যে গ্রেপ্তারের ক্ষমতা, ভারপ্রাপ্ত কর্মকর্তা, যার হেফাজত হইতে পলায়ন করেছে সে। যার হেফাজত থেকে পলাই গেছে সে। যার হেফাজত থেকে পলায়ন করছে সে তাকে অনুসরণ করিয়া গিয়া গ্রেফতার করতে পারবে। এখন এই যে তারা অনুসরণ করিয়া গিয়ে গ্রেফতার করবে, গ্রেফতার কি 66 ধারায় করবে নাকি 54 ধারায় করবে? 66 ধারায় করবে স্যার। 66 ধারায় গ্রেফতার, 66 ধারায় গ্রেফতার করবে। 54 আসার সুযোগ নাই। ফৌজদারি কার্যবিধি আইনের 67 ধারা, আপনি যখন 66 ধারায় কোনো ব্যক্তির গ্রেফতার করতে যাবেন তখন আপনি ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারার বিধান অনুসরণ করবেন। যখন কোনো ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পলায়ন করে তখন যিনি তাকে অনুসরণ করবেন তিনি তাকে গ্রেফতারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারার বিধান অনুসরণ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 67 ধারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 67 ক, গ্রেফতারের বিধান লঙ্ঘনের ক্ষেত্রে পদ্ধতি। গ্রেফতারের বিধান লঙ্ঘনের পদ্ধতি: আদালতের সামনে গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করা হলে আদালত পর্যালোচনা করে দেখবেন যে পুলিশ কর্মকর্তা অবহেলাজনিত কারণে বিধান লঙ্ঘন বা মানা হয়েছে না, এরকম যদি হয় তাহলে তার বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিবেন। এখন সে কি পর্যালোচনা করে দেখবেন? গ্রেফতারকারী কর্মকর্তা যে অবহেলা করছে সেটা কি বিষয় অবহেলা করছে সম্পর্কে উনি মনে করেন। এটা অবহেলা হতে পারে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি অসুস্থ থাকে, তাকে সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয় নাই, সঠিক ট্রিটমেন্ট না দিয়া আদালতে হাজির করা, বা হচ্ছে সে অসুস্থ সেটা আদালতকে অবগত করে নাই, তার আগে সেই কোর্টে তাকে হাজির করা, বা মারধর চিহ্ন থাকে এরকম ভাবে নিয়ে আসা, এই এরকম। যে মারধর চিহ্ন এগুলা বিষয় কোন জায়গার মধ্যে লিপিবদ্ধ করতে হবে? মেমোরান্ডামে। মেমোরেন্ডামে, সঠিক, ভালো ছিল। 67 ক হচ্ছে আদালত মেমোরেন্ডামটা দেখবে যে এই মেমোরেন্ডামটা পুলিশ কর্মকর্তা যথাযথভাবে পূরণ করছেন কিনা। যদি দেখা যায় যে উনি সেখানে অবহেলাজনক ভাবে এই মেমোরেন্ডামটা উনি প্রস্তুত করে নাই বা এখানে কিছু গাফলতি করছে, সেই ক্ষেত্রে উনার সার্ভিস রুল অনুযায়ী অর্থাৎ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উনি কি করবে? নির্দেশ দিবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 67 ক। বুঝা গেছে? স্যার এখানে মেমোরেন্ডামটা আসলে কেন স্যার? মেমোরেন্ডাম হচ্ছে আদালত তো আর মনে করেন যে এই অভিযোগ কি কয় আপনি যে প্রসিকিউশন আদালতে দাখিল করেন, এই প্রসিকিউশনে তো আপনার দায়িত্ব লেখা থাকে না। দায়িত্ব লেখা থাকে? প্রসিকিউশন না তো স্যার, আপনার লেখা থাকে না। প্রসিকিউশনে তো আপনি আসামির বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, কিন্তু ফৌজদারি কার্যবিধি আইনের 46 কয়ের ঘতে আপনার কিছু দায়িত্ব দিয়ে দিছে না, যে আপনি গ্রেফতার জি করতে স্যার। গিয়া 17টা বিষয় লিপিবদ্ধ করবেন। তার কে অভিযোগ দিছে, কি তার দোষ, কোন জায়গা থেকে গ্রেফতার করছেন, তার আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে কিনা, সে অসুস্থ হলে চিকিৎসা করাইছেন কিনা, কোন সাক্ষীর উপস্থিতিতে করছেন কিনা, এইরকম 11টা বিষয় আদালত পর্যবেক্ষণ করবেন। এখন যদি দেখা যায় যে আপনি এই মেমোরেন্ডামটা আপনি যথাযথভাবে পূরণ করেন নাই, সেই ক্ষেত্রে আদালত আপনার সেটা অবহেলা বা অসদাচরণ হিসেবে গণ্য করবেন। বুঝতে পারছি স্যার। তারপরে হচ্ছে 6ষ্ঠ অধ্যায় ফৌজদারি কার্যবিধি আইনের 68 থেকে 93, আদালতে হাজির করার জন্য বা বাধ্য করার জন্য পরোয়ানা।
আদালতে হাজির হওয়ার জন্য বাধ্য করার পরোয়ানা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় ফৌজদারি কার্যবিধি আইনে 68 থেকে 93 পর্যন্ত। ফৌজদারি কার্যবিধি আইনে 68 দ্বারা হচ্ছে সমনের সংজ্ঞা বা সমনের ফরম। সমনের সংজ্ঞা বা সমনের ফরম আদালতের বিচারক বা সুপ্রিম কোর্টের অফিসার কর্তৃক বাদী সাক্ষীর বিরুদ্ধে কোন মামলার বাদী সাক্ষী আসামির বিরুদ্ধে আদালতের বিচারক বা সুপ্রিম কোর্টের অফিসার কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরকৃত যে 2 কপি লিখিত আদেশনামা প্রদান করেন তাকে সমন বলে। ফৌজদারি কার্যবিধি আইনে 68 দ্বারা পিআরবি 471 বিধি। তাহলে সমনে স্বাক্ষর করবেন কে? আদালতের প্রিসাইডিং অফিসার। এই তো, এই যে মাত্র বললাম, বলার পরেই আপনি কি করলেন? ভুল উত্তর দিলেন। আমি মাত্রই বললাম আদালতের বিচারক সুপ্রিম কোর্টের অফিসার, তাহলে আপনি প্রিসাইডিং অফিসারটা পাইলেন কই? প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করবে হচ্ছে আপনার ওয়ারেন্টে। এগুলো কিন্তু এমসিকিউ, ঠিক আছে? এগুলো হচ্ছে এমসিকিউ তে যদি আপনারা এরকম জানা জিনিস যদি ভুল করেন তাহলে সেটা কিন্তু আসলে খুবই দুঃখজনক। বারবারই কিন্তু আমি যখন ক্লাসে বলি তখন কিন্তু আমি বারবার এই সমন এবং পরোয়ানার মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু আমি বারবারই বলি। সমনে স্বাক্ষর করবেন আদালতের বিচারক আর সুপ্রিম কোর্টের অফিসার, আর পরোয়ানায় স্বাক্ষর করবেন প্রিসাইডিং অফিসার এবং ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য। এগুলো মনে রাখবেন। সমন কয় কপিতে ইস্যু করা হয়? 2 কপি। সমন 2 কপিতে ইস্যু করা হয়। সমন কে কে জারি করবেন? পুলিশ অফিসার, সমন প্রদানকারী আদালতের কোন অফিসার, আর সরকারি যে কোনো কর্মচারী। তিন জন ব্যক্তি সমন জারি করতে পারবেন: পুলিশ অফিসার, আদালতের অফিসার, সরকারি কর্মচারী সমন জারি করতে পারবেন। আর সমনে যদি কেউ হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? তার বিরুদ্ধে 174 পেনাল কোডের 174। এখন সমনে যদি লেখা থাকে যে সমন পাওয়ার পর আপনি পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত আদালত প্রাঙ্গণ ত্যাগ করতে পারবেন না, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির করণীয় কি? সমনে যদি লেখা থাকে যে উক্ত সাক্ষী বা বাদী আদালতের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আদালত ত্যাগ করতে পারবেন না, সেই ক্ষেত্রে উক্ত বাদী বা সাক্ষীর করণীয় কি? ওই আদালত কক্ষে অবস্থান করতে বাধ্য আর কি। উনি অবস্থান করতে বাধ্য। তাহলে আমরা সমন শেষ করলাম, সমনের ফরম বা সমনের সংজ্ঞা শেষ করলাম। এখন হচ্ছে সমন জারির পদ্ধতি। ফৌজদারি কার্যবিধি আইনের 69 দ্বারা সমন জারির পদ্ধতি এখানে 1, 2, 3, 4। যে আগে 1, 2, 3 ছিল, এখন নতুন সংশোধিত অনুসারে 4টা দিয়ে দিছে। দেওয়ার প্রেক্ষিতে আমাদের পুলিশ বা যারা সমন জারি করবে তাদের জন্য অনেকটা সহজ হয়েছে। তাহলে 69(1) হচ্ছে যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে তাকে সমনের 1 কপি দিয়ে বা ব্যক্তিগতভাবে সেটা জারি করতে হবে। অর্থাৎ যার নামে সমন তাকে ব্যক্তিগতভাবে 1 কপি দিয়ে সমন জারি করতে হবে এবং অপর পৃষ্ঠায় প্রাপ্তি স্বীকার নিতে হবে। 2 নাম্বার, যাদের উপরে সমন, অর্থাৎ একটা সমনে 3 জন, 4 জন, 5 জন, 10 জন ব্যক্তির নাম লেখা থাকে, তখন সমন জারি করা বা জারিকারী অফিসার যদি দাবি করে তাহলে তারা প্রত্যেকেই কি করবেন? অপর পৃষ্ঠায় স্বাক্ষর করবেন 2। অর্থাৎ যাদের নামে, এখন যদি 5 জনের নামা হয় তাহলে যদি আপনি জারিকারী অফিসার হিসেবে আপনি তাদেরকে বলেন যে আপনারা প্রত্যেকে স্বাক্ষর করেন, তাহলে তারা প্রত্যেকেই স্বাক্ষর দিবেন। সমনের কোন কপিতে প্রাপ্তি স্বীকার দিবেন?
সমনের কোন কপিতে প্রাপ্তি স্বীকার দিবেন? অপর কপিতে। অপর কপিতে? জি স্যার। রেদওয়ান? সঠিক, ওইটা সঠিক। অপর পৃষ্ঠা স্বাক্ষর করিয়া প্রাপ্তি স্বীকার করবেন। অপর কপির প্রাপ্তি। সমনের কয় কপি জারি করতে হয়? সমনের কয় কপি জারি করতে হয়? কপির 1 কপি। বুঝি নাই। 2 কপির একটা তো জারি করতে হয়। হ্যাঁ, 2 কপির 1 কপি, এটা সবসময় মাথায় রাখবেন। আপনি বলবেন না যে সমনের 1 কপি জারি করবেন, এটা বলবেন না। বলবেন যে সমনের 2 কপির 1 কপি জারি করতে হবে। তারপর হচ্ছে 3, 69-এর 3, কোন সমিতি বা প্রতিষ্ঠানের উপর যদি সমন হয় তাহলে সেই প্রতিষ্ঠানের ম্যানেজার, সেক্রেটারি বা অফিস প্রধানের নিকট ডাকযোগে সমন প্রেরণ করতে হবে। কোন প্রতিষ্ঠানের ম্যানেজার, সেক্রেটারি বা অফিস প্রধানের নিকট ডাকযোগে সমন প্রেরণ করতে হবে। 69-এর 3-এ কার নিকট সমন প্রেরণ করা হয়? কোম্পানি, কোন প্রতিষ্ঠান, কোন ব্যক্তি, নাকি সকলেই? সকলেই। প্রতিষ্ঠানের মালিক সকলেই। সকলেই। সকলের উপরেই প্রেরণ করা যায়। কিভাবে প্রেরণ করা যায়? ডাক যুগে। ডাকযোগে কয় কপি প্রেরণ করবেন? 2 কপির 1 কপি। ডাকযোগে 2 কপি প্রেরণ করবেন। কোম্পানির ম্যানেজারের প্রতিষ্ঠানের নিকট 2 কপি প্রেরণ করবেন। কোম্পানি বা প্রতিষ্ঠানে ডাকযোগে সমন প্রেরণের পর জারি হয়েছে বলে গণ্য হবে কখন? সমন ডাকে পৌঁছানোর পর। ডাক পৌঁছানোর পর। ডাক পৌঁছানোর পর। রেদওয়ান, ডাক পৌঁছাইছে কোন জায়গায়? অফিসে নাকি ওই জেলায়? ওই ফত্তটি যেখানে পৌঁছাইবো আর কি। হ্যাঁ, আমার তো শেষের অপশনটা দেওয়ার আগেই তো উত্তর দিয়ে দিছ। এটা হচ্ছে ডাকটা পৌঁছানোর মাত্রই, অর্থাৎ ডাকটা যখন ওই জেলায় যাবে তখন এটা প্রেরণ হয়েছে বলে গণ্য হবে। তারপর হচ্ছে 4, সমন প্রেরণের অতিরিক্ত পদ্ধতি। এখন আদালত কি করছে? অন্যান্য পদ্ধতির পাশাপাশি নির্দেশ দিতে পারেন যে সমন ইলেকট্রনিক মাধ্যমে, যেমন SMS বা শর্ট মেসেজ সার্ভিস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইলেকট্রনিক মেইল বা ইমেইলে, এর মাধ্যমেও সমন প্রেরণ করতে পারেন এবং সমন প্রেরণের প্রমাণ নথিতে সংরক্ষণ করতে হবে। তাহলে সমন প্রেরণের অতিরিক্ত পদ্ধতি কি? শর্ট মেসেজ সার্ভিস কল, ভয়েস কল। ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং, হোয়াটসঅ্যাপ। ইনস্ট্যান্ট মেসেজিং, ইলেকট্রনিক মেইল বা ইমেইলের মাধ্যমে সেটা কি করা যায়? প্রেরণ করা যায়। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 70 ধারা। যার উপর সমন তাকে যদি পাওয়া না যায় তাহলে তার বাড়ির কোন সাবালক সদস্য, পুরুষ অথবা নারী, নিকট 2 কপির 1 কপি প্রদান করতে হবে এবং অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 70 ধারা। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 71 ধারা। যদি 69 এবং 70 ধারায় সমন জারি করা না যায়, অর্থাৎ তাকেও পাওয়া গেল না, তার বাড়িতে কোনো সাবালক পুরুষও পাওয়া গেল না, সেই ক্ষেত্রে কি করবেন? 2 জন সাক্ষীর উপস্থিতিতে সমনের 2 কপির 1 কপি প্রকাশ্য স্থানে লটকিয়ে দিলে সমন জারি হবে বলে হয়েছে বলে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 71 ধারা। স্যার 71 যে বললেন যে 70 এবং 69 এবং 70 ধারা জারি করার পরও যদি তারা পাওয়া না গেছে তাহলে এই প্রকাশ্য স্থানে লটকে আসার জন্য। তো 69 তো আমরা পড়ছি যে যদি কোনো প্রতিষ্ঠানের যদি কর্মচারী হয় তাহলে সে প্রতিষ্ঠানের ম্যানেজার বরাবর বা প্রতিষ্ঠানের মালিক বরাবর পাঠাচ্ছে। কারণ ওইখানে তো সে নাও থাকতে পারে। তাহলে আমরা কি স্যার তাহলে কি না ওইখানে যদি না থাকে যদি সমান আমরা
ওই প্রতিষ্ঠান বরাবর পাঠাইছি, তাহলে কি ওই প্রতিষ্ঠানের একটা প্রকাশ্য স্থানে লটকাতে হবে নাকি, আপনি রেখে আসবে নাকি? আপনি এই 69টা কি আগে বুঝছেন? আগে সেটা বলেন। 69 আপনি কি বুঝছেন? 69 তিনটা ক্ষেত্র বলা আছে। এক, আমি সেন্টুমিয়ার নামে সমান, আমি সেন্টুমিয়াকে দিলাম, ঠিক আছে। দুই হইছে সেন্টুমিয়া এবং নুরুল ইসলামের নামে জি। সমান, এখন আমি সেন্টুমিয়াও পাইলাম না, নুরুল ইসলামও পাইলাম না, তাহলে কি করব? আর তিন হচ্ছে তাহলে প্রকাশ্য কোম্পানির। স্থানে লটকাতে হবে। কোম্পানির ক্ষেত্রে আপনার ওই লটকানোর দরকার নাই। কোম্পানির ক্ষেত্রে আপনি কোম্পানিতে ডাকে পাঠাই দিলে এটা জারি হয়েছে বলে গণ্য হবে, এখানে আর দরকার নাই। শুধু এই 1 এবং 2 এর জন্য এখানে 71 এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে। জি স্যার, বুঝছি স্যার। এরপরে হচ্ছে 70, তার বাড়িতে কোনো সাবালক পুরুষ পাইলেন না বা মহিলা পাইলেন না। এখন আপনি দিয়ে আসলেন কার কাছে? ছোট 8 বছরের একটা বাচ্চার কাছে সমান দিয়ে আসলেন এবং তার স্বাক্ষর নিয়ে আইলেন, তাহলে আপনার কাজের বৈধতা কি? বৈধতা হইলো না। কিভাবে হইলো না বলেন? সাবালক 18 বছর প্রাপ্ত বয়স্ক সাবালক হতে হবে, নারী হতে হবে। হ্যাঁ, সাবালক নারী অথবা পুরুষ হইলে তার নিকট আপনি দিতে পারবেন। যদি আপনি কোনো শিশুর নিকট দিয়ে আসেন তাহলে সেটা হবে না। অথবা আপনি অতি বৃদ্ধ লোক, যে সমন কই রাখছে সে বলতে পারে না, তার কাছে দিয়ে আসলেন, অথবা তার বাড়িতে একজন পাগল ব্যক্তি পাইলেন, তার কাছে দিয়ে আসলেন, তাহলে কি আর হবে? হবে না। না। সমন সমন সমনের কপি কার নিকট প্রদান করা যাবে না? এখন আপনি কি বলবেন? নাবালক এবং অতি বৃদ্ধ বয়স্ক ব্যক্তি। এখন আপনার প্রশ্ন দিল 2 মার্কের প্রশ্ন, যে সমনের কপি কার নিকট প্রদান করা যাবে না, তখন আপনি কি উত্তর দিবেন? কোন নাবালক ব্যক্তি বা হচ্ছে গিয়া এই অতি বৃদ্ধ বয়স্ক কোন লোক যার পরবর্তী কোনো জ্ঞান বা হিতাই থাকতে পারে না, মানে মনোবলা। আপনি ফৌজদারি কার্যবিধি লিখবেন যে ফৌজদারি কার্যবিধি আইনের 70 ধারা মোতাবেক কোন শিশু, অতি বৃদ্ধ লোক, পাগল, মাতালের নিকট কি করা যাবে না? সমনের কপি দেওয়া যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 70 ধারা। বোঝা গেছে? জি স্যার। তারপর হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 72 ধারা, সরকারি কর্মচারীর উপর সমন জারি। 72-এর 1, যদি সরকারি কর্মচারী কোনো অফিসে থাকে তাহলে তার অফিস প্রধানের নিকট সমনের 2 কপি প্রেরণ করবেন। উনি ফৌজদারি কার্যবিধি আইনের 69 ধারা মোতাবেক এটা জারি করবেন। তাহলে 69 ধারা মোতাবেক সমনের 2 কপি প্রেরণ করা হলো অফিস প্রধানের নিকট। উনি 69 ধারা মোতাবেক কিভাবে জারি করবেন? 69 কিভাবে জারি করবেন? ডাক যুগে স্যার, ডাক যুগে। ডাকযোগে তো অফিসে গেছে, মনে করেন যে আমার কাছে সমনের 2 কপি আসছে, ঠিক আছে। এখন আমি যে এটা জারি করব, মনে করেন যে রেদওয়ানের নামে আমার কাছে 2 কপি সমন আসছে। এখন আমি রেদওয়ানরে কিভাবে এটা দেব? যে তারে মুখে শোনাই দিব যে তোমার তো সাক্ষী আছে, তুমি চলে যাবা, এভাবে বলবো? এটা না স্যার, এটা তাহলে হচ্ছে 69(2) দ্বারা যে স্বাভাবিক যেটা আছে, এক কপিতে যার নামে সম্মান দেওয়া হয়েছে তার তার কাছে এক কপি বুঝাই দিয়ে অপর কপিতে প্রাপ্তি স্বীকার নিতে হবে। 69-এর 1-এর মতো, 69-এর 1-এর মতো তাকে সমনের 2 কপির 1 কপি দিতে হবে এবং অপর কপিতে তার স্বাক্ষর নিতে হবে। কি জন্য স্বাক্ষর নিতে হবে? যেন সে অস্বীকার করতে না পারে। যেন সে অস্বীকার করতে না পারে যে সে সমন পায় নাই। তারপরে হচ্ছে 2, যে তার এটা সমন জারি হয়েছে বলে এটা প্রমাণ হবে। 73 হয়েছে এখতিয়ার এলাকার বাহিরে সমন প্রেরণ। তাহলে কি এখতিয়ার স্যার 72 কি স্যার, তাহলে 59-এর 1-2। 69-এর 1, 59 না, সরি, 69-এর 1। 69। হ্যাঁ, আপনার 69-এর 1 বলার দরকার নেই, আপনি 69 বললেই হবে, যে 69 ধারার মতো করে জারি করবেন। তারপর হচ্ছে 73, সমনের অতিরিক্ত সমন এখতিয়ার এলাকার বাহিরে প্রেরণ। সে যে এলাকায় বসবাস করে ওই এলাকার ম্যাজিস্ট্রেটের নিকট সমনের 2 কপি প্রেরণ করবেন। সে যে এলাকার ম্যাজিস্ট্রেটের আওতাভুক্ত সেই এলাকায় সমনের 2 কপি প্রেরণ করবেন। উনি তখন 1 কপি জারি করিয়ে আরেক কপি ফেরত পাঠাবে।
ফৌজদারি কার্যবিধি আইনের 74 ধারা 74-1 মামলার শুনানিকালে জারিকারী অফিসার হাজির না থাকলে সমনের প্রাপ্তি স্বীকার সমন জারির প্রমাণ হবে। অর্থাৎ আপনি যখন সমনটা জারি করলেন তখন প্রাপ্তি স্বীকার নিয়ে আপনি কি করলেন, সেটা ফেরত পাঠাইলে তখন সেটা সমন জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। এবং 2 হচ্ছে সমনের 1 কপি জারিকারী অফিসার লিখে আদালতে ফেরত পাঠাবেন। আপনার যে সমনটা যে আপনি লিখছেন তাকে প্রাপ্তি স্বীকার দিয়েছেন, এই প্রাপ্তি স্বীকারের সাথে আপনি কি করবেন, একটা কৈফিয়ত লিখে আদালতে প্রেরণ করবেন, তাহলে সেটা সমন জারির প্রমাণ হিসেবে গণ্য হবে। বুঝা গেছে? এখন জি স্যার। 68 থেকে 74 পর্যন্ত কে বলবেন? 2 মিনিট সময় আছে, বলেন। বলবো নাকি স্যার? বলেন। 68 ধারা হচ্ছে সমন, 69 হচ্ছে সমন জারি পদ্ধতি। সম্পূর্ণ বর্ণনা করবো নাকি স্যার সংক্ষেপে বলে যাবো? বলেন, সংক্ষেপে বলেন, সমস্যা নাই। 68 হচ্ছে সমন যখন কোনো ব্যক্তিকে অথবা কোনো ব্যক্তিগত সাক্ষী অথবা আসামিকে আদালতে হাজির করার জন্য নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে আদালতে হাজির করার জন্য যে আদালত কর্তৃক যে সময় স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত যে আদেশনামা 2 কপি আদেশনামা ইস্যু করা হয় তাকে সমন বলে। আর কে কে সমন স্বাক্ষর করবেন? সমনে কে কে স্বাক্ষর করবেন? সমনে আদালত কর্তৃক স্বাক্ষরিত হবে এবং আদালতের কে করবে? আদালতের ফরিদ সাহেব করবে নাকি রেদওয়ান সাহেব করবে? আদালতের ম্যাজিস্ট্রেট হ্যাঁ, আর বেঞ্চের যে কোনো মানে ক্ষমতা আদালতের বিচারক, সুপ্রিম কোর্টের যে কোনো অফিসার। আদালতের বিচারক, সুপ্রিম কোর্টের অফিসার। এরপরে 68(2) হচ্ছে যে সমন যে যে ব্যক্তি মানে করতে পারবে, জারি করতে পারবে। তিন ব্যক্তি জারি করতে পারবে। এক হচ্ছে পুলিশ, আদালতের কর্মচারী অথবা সরকারি কর্মচারী। আদালতের অফিসার, সরকারি কর্মচারী। 69 হচ্ছে যে সমন জারি পদ্ধতি, এটা কিভাবে জারি করা যাবে। প্রথম হচ্ছে যে যার নামে সমন জারি করা হবে তাকে এক কপি বুঝা দিয়ে অপর কপিতে স্বাক্ষর নিতে হবে বা প্রাপ্তি স্বীকার নিতে হবে। দ্বিতীয় হচ্ছে সরাসরি যারে মানে সমন দিতে হবে তাকে এক কপি বুঝা দিতে হবে। 69(3) হচ্ছে অফিস মানে প্রতিষ্ঠান, সরকারি কোনো প্রতিষ্ঠান